শীতলপুর নামে একটা ছোট্ট গ্রামে মদন তার স্ত্রী এবং তার একটা ছোট্ট মেয়েকে নিয়ে সে থাকতো। তবে মদনের স্ত্রী সুন্দরী হওয়ার কারণে সে বাড়ির কোনো কাজ করতো না, তার সব কাজ তার স্বামীকে দিয়েই করাতো। সে সবসময় রূপচর্চা করতে ব্যস্ত থাকতো। তাও দাদা, এত সকাল সকাল তুমি যে জল আনতে এসেছো, তা তোমার সুন্দরী বউ কোথায় বলো তো দেখি? এখনো বুঝি ঘুম থেকে ওঠেনি? আরে না না, তেমন কিছু না। আমার বউ যে উঠেছে গো, বাকি তো সংসারের কাজগুলো সারছে। তা আমি বলি একটু জলটা এনে দিই, তাহলে যদি একটু কাজগুলো আগিয়ে যায়। থাক থাক দাদা, আর তোমাকে শাক দিয়ে মাছ ঢাকতে হবে না। আমরা গ্রামের সবাই জানি যে তোমার বউ কত বাড়ির কাজ করে, সব কাজ তো তোমাকে দিয়েই করায়। আবার বলছো যে তোমার বউ নাকি সব কাজ করে। কি আর বলি বলো তো বোন, গ্রামের লোকেরা তো বলবেই। যদি বউয়ের হাতে একটা দুটো কাজ করে দিই, তাহলে তো গ্রামের সবাই বলবে যে আমি তো বউয়ের চাকর হয়ে গেছি। কিন্তু সেরকমটা না, আমার বউ সব কাজ করে। সে সুন্দরী বলে কি কোনো কাজ করবে না নাকি? দেখো দাদা, মিথ্যে কথা এখানে কেউ বলছে না। গ্রামের সবাই এটা জানে যে তোমার বউ কেমন কাজ করে আর না করে। কোনোদিন তো ঘর থেকে বাইরে বেরোতে দেখি না, সব সময় ঘরের মধ্যে ঢুকে থাকে। মদন যতই মিথ্যে কথা বলুক না কেন, গ্রামের সবাই এটা জানতো যে তার বউ রূপচর্চা করতে ব্যস্ত থাকতো। সে বাড়ির সংসারে কোনো কাজ করতো না, তাই মদন আর তাদের মুখের ওপর কোনো কথা বলেনি। আচ্ছা ঠিক আছে বোন, তাহলে এখন আমি যাই গো। আমার যে আবার মাঠে যেতে হবে, বুঝেছো? এইসব বলে মদন বাড়িতে চলে যায়। দেখলি দেখলি বিউটি, মদনদা কত বড় মিথ্যে কথা বলে দিয়ে চলে গেল। এইদিকে বলে নাকি আমার বউ বাড়ির সব কাজ করে, আর এইদিকে তো আমি খুশি দেখে কোনোদিন দেখি না বাড়ির বাইরে বেরোতে। সব সময় ঘরের মধ্যে রূপচর্চা করতেই ব্যস্ত থাকে। এই মদনদাটাও সেরকম হয়েছে, বউয়ের গোলাম খাটতে খাটতে যেন সব কিছু ঠিক ভুল ভুলেই গেছে। কি আর বলবো, ডাহা মিথ্যে কথা বলে দিয়ে চলে গেল। হ্যাঁ গো দিদি, সেটাই তো দেখলাম যে দাদা আজকাল খুব মিথ্যে কথা বলছে। কি আর বলবো, আর বৌদিটার বলিহারি। পুরুষ মানুষকে দিয়ে কি এত কাজ করানো যায় বলো? সে বাইরে কাজ করে, ঘরে এসে কাজ করে, তার তো একটু বিশ্রামের প্রয়োজন আছে। কি আর বলবো বিউটি, সব কপাল রে, সব কপাল। আজকের খুশির কপালটা ভালো বলে মদনদার মতো এমন একটা ভালো ছেলে পেয়েছে। তা না হলে যে ওর কী হতো তা কে জানে। মনে হয় ওর রূপচর্চা এতদিন বন্ধ হয়ে যেত, বুঝেছিস? হ্যাঁ দিদি, সে যা বলেছ। একবার যদি আমি আমার লোকটাকে বলি যে এই কাজটা একবার করে দাও, কিংবা জলটা একটু গড়িয়ে খাও, বাবা মুখের কি বলি, সব কাজ তো আমাদেরকে করতে হয়। আর খুশির কপাল দেখো বাবা, সোনাই সোহাগা। আচ্ছা শোন বিউটি, তাহলে এখন আমি যাই রে। সংসারের যে অনেক কাজ পড়ে আছে, সব একটা একটা করে করতে হবে। আমার তো আর কেউ নেই যে আমার সংসারের কাজগুলো করে দেবে, আমাকে একাই করতে হবে রে। যাই রে। অন্যদিকে মদন রান্না বান্না বসিয়ে দেয়। বলতে গেলে তার প্রায় সব রান্না হয়ে এসেছিল। আর কতক্ষণ লাগবে বলো তো তোমার রান্না করতে? সেই তো কখন থেকে দেখে যাচ্ছি তুমি রান্না করেই যাচ্ছ। এখনো তো শেষ হওয়ার কোনো নামই দেখছি না। আর কতক্ষণ লাগবে বলো তো? আরে গিন্নি, তোমার কি খিদে পেয়েছে? দাঁড়াও দাঁড়াও, একটু আর অপেক্ষা করো, এক্ষুনি হয়ে যাবে, তুমি চিন্তা করো না। না না, আমার খিদে পায়নি। রান্না বান্না করার পর একটু গরম জল দিয়ে বসিয়ে দেবে, কারণ আজকের আমি গরম জলে স্নান করব। আর ওই গরম জল দিয়ে যদি সাবান টাবান মাখি, তাহলে গায়েতে একটু ধুলো বালি ময়লা কিচ্ছু থাকবে না। আর তুমি তো ভালো করে জানো যে গায়েতে শরীরের মধ্যে ধুলো বালি আমি একদম পছন্দ করি না। আরে গিন্নি, এটা তুমি কি বলছো বলো তো? এত গরমের মধ্যে কেউ গরম জল দিয়ে স্নান করে নাকি? তুমি পাগল হয়ে গেছো নাকি, বলো তো দেখি? এই শোনো, তোমাকে অত বেশি বেশি কে কথা বলতে বলেছে বলো তো? যেটা বলছি সেটাই শোনো, বেশি কথা বলতে আসবে না। আর এমনিতে শরীরের মধ্যে যদি ধুলোবালি নোংরা পড়ে থাকে, সেটা আমার একদম পছন্দ হয় না। কেমন যেন খারাপ খারাপ দেখতে লাগে। আমি চাই না যে আমাকে খারাপ দেখতে লাগুক, বুঝেছো? তুমি এক্ষুনি গরম জলটা বসিয়ে দেবে। আরে গিন্নি, তুমি এত রাগ করো না তো। আমি এক্ষুনি রান্নাটা শেষ করে
তোমার গরম জলটা বসিয়ে দেবো, তুমি চিন্তা করো না। আর হ্যাঁ, তুমি তো ভালোভাবেই জানো যে একদিনের ময়লা জামা কাপড় আমি দুদিনের বেশি পরি না। তুমি জামা কাপড়গুলো গিয়ে কেচে নিয়ে আসবে, তা না হলে ওই জামা কাপড় আমি পরবো না। আর তুমি তো জানো যে ময়লা জামা কাপড় আমি একদম পছন্দ করি না। আরে গিন্নি, আমি তো কালকের এই জামা কাপড়গুলো কেচে নিয়ে আসলাম, আর আজকেকার মধ্যেই ধুলোবালি পড়ে গেল জামা কাপড়ের মধ্যে। কিন্তু কি করে বলো তো দেখি? দেখো, ওইসব আমি জানি না, তোমাকে যেটা বলছি তুমি সেটাই করো। তাড়াতাড়ি রান্না শেষ করে আমার গরম জলটা বসিয়ে দাও, আর তারপর জামা কাপড়গুলো গিয়ে কেচে নিয়ে আসো, বুঝেছো? এইসব বলে খুশি ওখান থেকে চলে যায়। হে ঈশ্বর, আমার বউটাকে কি করে যে বানিয়েছো তুমি, সেটাই তো বুঝতে পারছি না। একটু বুদ্ধি শুদ্ধি দাও আমার বউটাকে। আমি কি খাচ্ছি না খাচ্ছি, আমার বউটার তো সেই দিকে কোনোদিন খেয়াল নেই। সবসময় নিজের রূপ চর্চা করতে ব্যস্ত থাকে। তুমি একটু বুদ্ধি শুদ্ধি দাও ভগবান, একটু বুদ্ধি শুদ্ধি দাও। শীতলপুর গ্রামের রাজা ছিলেন রাজা প্রতাপচন্দ্র, আর তার রাজকুমারী ছিল মায়াবতী। তবে মায়াবতী ছিল খুবই ভালো এবং দয়ালু মনের মানুষ। আরে মায়াবতী, এ মায়াবতী, কোথায় গেলি রে মা? আরে বাবা, তুমি চলে এসেছো, বলো ডাকছো কেন? আমি একটু ঘরে কাজ করছিলাম, সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে রাখছিলাম। এইসব কাজকর্ম তো তোর কোনো করার কথা না রে মা, তুই কেন করছিস? আর সব কাজ তো দাসীদের করার কথা, তারা কোথায় বলতো দেখি? বাবা, তুমি খামোকা ওদেরকে বকাবকি করো না। সারাদিন এই রাজ্যে কত কাজ করে ওরা, ওদেরও তো একটু বিশ্রামের দরকার আছে। যখন যেটা বলি তখন সেটাই করে, তাই ভাবলাম আমিও একটু কাজকর্ম করি না। আর এমনিতে আমার তো কাজকর্ম করতে খুবই ভালো লাগে বাবা। জানিস তো মা, তুই কদিন পর বিয়ে হয়ে শ্বশুর বাড়ি চলে যাবি। তারপর যে আমি একা একা কিভাবে থাকবো, সেটা যে বুঝতে পারছি না রে মা। কি বলবো, আমি তো পুরো একলা হয়ে যাবো রে মা, একলা হয়ে যাবো। বাবা, তুমি এত কষ্ট পেও না। আমি এখন যেমন তোমার মেয়ে আছি, আমার বিয়ে হয়ে যাবার পরও তখনও কিন্তু তোমার মেয়েই থাকবো। তাহলে আমি কি করে পর হই বলো তো? আর তুমি কি করে একলা হয়ে যাবে? আমি সব সময় তোমাকে খেয়াল রাখবো বাবা, তুমি এত কষ্ট পেও না। মা রে, তোর মতো মেয়ে যেন প্রত্যেকটা ঘরে ঘরে জন্মায় রে মা, প্রত্যেকটা ঘরে ঘরে। মা, মা, আমার যে খুব জোরে খিদে পেয়েছে, তুমি তাড়াতাড়ি আমাকে খেতে দাও মা, আমার খুব জোরে খিদে পেয়েছে। তুই দেখতে পাচ্ছিস না আমি আমার চুলগুলো ভালোভাবে আঁচড়াচ্ছি? যা, তুই তোর বাবাকে বল খেতে দিতে। মা, মা, বাবা তো কাজ করছে, বাবাকে কি করে বলবো বলো? চলো মা, তুমি আমাকে খেতে দেবে, চলো। তোর বাবা এমন কি মহান কাজ করছে বল তো দেখি, যে তোকে দুটো খেতে দিতে পারবে না? বাবা তো তোমারই কাজ করে দিচ্ছে মা, বাবা ওখানে বসে বসে অনেক জামা কাপড় কাছাকাছি করছে। আচ্ছা, এই কাজ করছে? এটা কি কোনো কাজ হলো নাকি? দেখ, আমি তোকে কোনো ভাত খেতে দিতে পারবো না এখন, এখন আমার সময় নেই। দেখতে পাচ্ছিস না আমি আমার চুলগুলো ভালোভাবে আঁচড়াচ্ছি, আর তুই বলছিস যে আমি তোকে খেতে দেবো। এখন আমি তোকে দিতে পারবো না, আর যদি আমি তোকে খেতে দিতে যাই তাহলে আমার চুলগুলো এক্ষুনি নষ্ট হয়ে যাবে। তুই যা, তোর বাবাকে বল। তখন ছোট্ট কুসুম খিদের জ্বালায় কাঁদতে থাকে, আর সেই সময় মদন এসে বলতে থাকে, আরে গিন্নি, মেয়েটা খিদের জ্বালায় কান্নাকাটি করছে, আর তুমি তো রূপচর্চা করতেই ব্যস্ত হয়ে আছো। কেন উঠে একটু মেয়েটাকে ভাত দেওয়া যায় না নাকি বলো তো দেখি? কেন? তুমি তো আগে থেকেই জানো যে এইসব কাজকর্ম আমার দ্বারাই হবে না। আর তুমি জানো না নাকি, যদি এক্ষুনি আমি কাজকর্ম করি তাহলে আমার যে শরীরে 12টা বেজে যাবে। ঝাড় দিলে যে সেই ধুলোবালি নাকের মধ্যে থেকে ঢুকে পেটের মধ্যে চলে যাবে, তাহলে শরীর খারাপ হয়ে যাবে। আর এক্ষুনি যদি আমি রান্না করতে যাই তাহলে সেই তাপে পড়ে আমার মুখ টুক ঝলসে যাবে, সেখানেও তো কালো হয়ে যাবে। না না, আমি এইসব কাজকর্ম করব না, করতে হলে তুমিই করো, বুঝেছো? আচ্ছা ঠিক আছে গিন্নি, আমি নয় বাড়ির সব কাজ করব, তা ঠিক আছে, কিন্তু তুমি তোমার নিজের হাতে তোমার মেয়েটাকে তো একটু খাইয়ে দিতে পারো, তাই না? আচ্ছা, যদি আমার চুল না বেঁধে আমি যদি খাবার খাওয়াতে যাই তাহলে আমার চুলের তো 12টা বেজে যাবে, বুঝেছো?
আচ্ছা ঠিক আছে গিন্নি, আমি হাত জোর করে বলছি, এবার তুমি একটু বিশ্রাম করো। তোমার সাথে কথা বলে আমি কোনোদিনও পারবো না, বুঝেছো? এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। আরে শোনো, সকল গ্রামবাসীদেরকে জানানো হচ্ছে আগামীকাল রাজসভায় রাজকুমারীর বিবাহ উপলক্ষে সবাইকে খাবার নেমন্তন্ন রইল। সবাই পেট ভরে খেয়ে আসবে। আরে গিন্নি, তুমি কি জানো কালকে রাজকুমারীর বিয়ের উপলক্ষে সকল গ্রামবাসীদের নেমন্তন্ন আছে। সবাই পেট ভরে দুপুরবেলা খাবার নেমন্তন্ন আছে, তাই আমাদেরও আছে নেমন্তন্ন। আরে তুমি এইসব কি বলছো? সত্যি? তাহলে কালকের আমাদের সবার যাবার নেমন্তন্ন আছে? আরে তুমি আগে কেন বলনি বলো তো? এবার আমাকে আগে থেকে সব কিছু করতে হবে, আর এত কিছু এত তাড়াতাড়ির মধ্যে কি করে করি বলো তো? এবার আমাকে সব কিছু এক এক করে খুঁজতে হবে, কোথায় কি রেখেছি না রেখেছি। আমি চাই রাজ্যে সবার থেকে সুন্দর যেন আমিই হই, সবার নজর যেন আমার উপর পড়ে। আরে গিন্নি, আস্তে, কালকে তো নেমন্তন্ন আছে, তাহলে আজকের কেন তুমি সাজাগুজু শুরু করে দিয়েছো বলো তো? আরে এখন থেকে করবো না তো কখন করবো বলো? কালকে কি সময় পাবো নাকি? আজকে থেকে আমি সব কিছু এক এক করে গুছিয়ে রাখবো। আর শোনো, আমি এমনভাবে সাজুগুজু করে যাব যাতে আমাদের গ্রামের সব থেকে সুন্দর বউ যেন আমাকেই দেখায়, সবাই যেন আমার দিকেই তাকিয়ে থাকে। উফ, আমার যে কী আনন্দ হচ্ছে! আর এমনিতে আমি তো এই গ্রামের সব থেকেই সুন্দরী, আর আমি এই রাজ্যে সবাই যাব, তাহলে না সাজলে হয় নাকি বলো তো দেখি? আরে গিন্নি, তুমি শুধু রূপ নিয়েই থাকো। ভগবান সবাইকে যেমনভাবে পাঠিয়েছে সে তো তেমনই হবে। তোমাকে নয় একটু সুন্দর বেশ করে পাঠিয়েছে, তা বলে তুমি যে কেন এত অহংকার দেখাও তা কে জানে। সব থেকে সৌন্দর্য হচ্ছে মনের ভিতরে সৌন্দর্যটা, বাইরে থেকে সৌন্দর্যের কোনো দাম নেই, বুঝেছো? সেটা আজকের আছে তো কালকে না থাকতে পারে। এই শোনো, তোমার এই সব কথাবার্তা না আমার একদম পছন্দ হয় না। তোমার তো আরও গর্ব হওয়া উচিত যে এত সুন্দরী বউ তোমার কপালে জুটেছে। তা না হলে যে কোথা থেকে কানা ল্যাগড়া আসতো তা কে জানে। তবু দেখো, তোমার মনে আমাকে নিয়ে হিংসা, সবসময় আমাকে কথা শোনাতেই থাকো। দূর, আর ভালো লাগে না তোমার কাছে, সব সময় এটা সেটা সেটা এটা বলতেই থাকে। দেখো, যদি কানা ল্যাগড়া আমার কপালে জুটতো তবু মনে করতাম যে আমি ধন্য। তোমার মতো তো রূপচর্চা করতো না, একটু হলেও আমাকে খেয়াল রাখতো, বুঝেছো? চত্ব সব। এইসব বলে মদন ওখান থেকে চলে যায়। এই আমার লোকটার এখন করে একটু বেশি মুখে বলে ফুটেছে। দাঁড়াও, এর ব্যবস্থা করতেই হবে। এত কেন বেশি কথা বলে তা কে জানে। এমনভাবে বেশ কিছু ঘন্টা কেটে যায়। মদন ফসিকে বলতে থাকে, আরে গিন্নি, আমার মাথাটা যেন কেমন ঘুরছে, আর একটুও খাওয়ার তো জল নেই। তুমি যাও না, আজকের দিনটা গিয়ে একটু কল থেকে জল আনো না গো। কি বলছো? আমি জল আনবো? এখন আমার কোনো সময় নেই, এখন আমার অনেক কাজ পড়ে আছে। এই নেল পালিশ পরতে হবে, আলতা পরতে হবে, আমার অনেক কাজ পড়ে আছে। যাও, তুমি গিয়ে জলটা নিয়ে আসো, আমার এখন যাওয়ার মতো সময় নেই, বুঝেছো? আরে দেখো গিন্নি, আমি তো বাড়ির সব সময় সব কাজগুলো করি, আর আজকের আমার খুব মাথাটা ঘুরছে। যদি আমি জল আনতে আনতে যদি মাথা ঘুরে একবার পড়ে যাই, তাহলে আমার শরীরটা যে আরও খারাপ হয়ে যাবে। সংসারের কাজকর্ম কি তখন আর করতে পারবো বলো? তার চেয়ে আজকে তুমি জলটা এনে নাও না গো। তখন খুশি মনে মনে ভাবতে থাকে, ঠিক তো, যদি ও এক্ষুনি জলটা আনতে আনতে মাথা ঘুরে পড়ে যায় তাহলে তো বাড়াবাড়ি হয়ে যাবে, আর সংসারের কাজগুলো করতে করতে আমার তো 12টাই বেঁচে যাবে। না, তার চেয়ে আজকের দিনটার জন্য আমি কষ্ট করে জলটা আনি, তার থেকে পরবর্তীকালে তো ও সব কাজ করতে পারবে বাড়ির। চলেই যাই। তারপর খুশি জল আনতে চলে যায়। খুশি যখন জল আনতে যায় তখন গ্রামের দুটো বউ তাকে বলতে থাকে, আরে আরে আরে, এ আমি কাকে দেখছি? সূর্য আজকে কোন দিক থেকে উঠেছে বলতো? সব সময় তো আমি দেখি যে খুশি ঘরের মধ্যে থাকে, আর আজকের হঠাৎ জল আনতে এসেছে। তা খুশি, তোমার বর কোথায় বলো তো দেখি? আজকে তুমি নিজে হেঁটে জল আনতে এসেছো, কি ব্যাপার? কেন, আমি কি জল আনতে পারি না নাকি? না আমি বাড়ির কোনো কাজকর্ম করি না? বলো তো দেখি যে তোমরা এমনভাবে বলছো আমাকে। হ্যাঁ হ্যাঁ খুশি, সে তোমাকে দেখলে বোঝা যায়
যে তুমি সংসারের কত কাজকর্ম করো। বাবা, আজকের প্রথমবারে তোমাকে কলপারে দেখছি। তা তোমাদের কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই নাকি? জল আনতে এসেছো, জল এনে চলে যাবে। কে কি করছে না করছে সকল আর হাঁড়ির খবর না রাখলে কি নয়? এই দেখো খুশি, আমরা সবাই জানি যে তুমি কোনো বাড়ির কাজ করো না, সব কাজকর্ম তোমার বরকে দিয়েই করাও। সেই কথা কি আমরা জানি না? দেখো, তোমাদের সাথে বাজে কথা বলার মতো আমার কাছে সময় নেই। আমার সময়ের অনেক দাম আছে, বুঝেছো? সরো দেখি, আমি জল নিয়ে চলে যাব। যত সব। তারপর খুশি জল নিয়ে চলে যায়। রাত হয়ে যাওয়ার পর খুশি সে তার মুখে মেকআপ করতে থাকে। আরে ও গিন্নি, কটা বাজে সে খেয়াল কি আছে? অনেকটা তো রাত হয়ে গেছে। চলো চলো, এবার ঘুমাবে চলো। আর কত মেকআপ করবে বলো তো? আরে তুমি যাও, গিয়ে ঘুমিয়ে পড়ো। আমার আরেকটু বাকি আছে, তারপর আমি গিয়ে ঘুমিয়ে পড়বো। যাও। তারপর খুশি সে মেকআপ করে ঘুমাতে চলে যায় এবং মাঝরাতে সে ঘামতে থাকে। আরে কি গো, শুনছো? দেখো আমি কেমন ঘেমে যাচ্ছি। বুঝতে পারছি না এত গরমে কেন ঘামছি। দূর, আর ভালোই লাগে না। এই ঘামের জন্য আমার মেকআপটা যে পুরো নষ্ট হয়ে যাচ্ছে। সব মেকআপ গলে গেল রে, সব গলে গেল। তা গিন্নি, অত মেকআপ লাগিয়ে শুলে তা মেকআপ তো নষ্ট হবে, তুমি কি জানো না নাকি? শোনো, তোমাকে এত বেশি করে কথা বলতে বলেনি। যাও, তুমি এক্ষুনি বাতাসিটা নিয়ে আসো আর আমাকে হাওয়া করতে থাকো। তাহলে যদি এই ঘামটা আমার আর না হয়, তাহলে একটু শান্তি পাবো এই গরমের মধ্যে, বুঝেছো? তারপর মদন সে সারা রাত বসে বসে খুশিকে হাওয়া করতে থাকে। আরে কি গো, শুনছো? তাড়াতাড়ি ওঠো তো দেখি। কালকে রাতে আমার সারা রাত ঘুমটা খুব ভালো হয়েছে। কি সুন্দর ঠান্ডা ঠান্ডা। ওঠো ওঠো, আর কতক্ষণ ঘুমাবে বলো তো? হ্যাঁ সেটাই তো। তোমার ঘুম ভালো হবে না তা কার ঘুম ভালো হবে বলো তো গিন্নি? সারা রাত না ঘুমিয়ে তোমার কাছে বসে বসে আমি হাওয়ার করেছি, আর এখন বলছো যে তোমার ঘুম ভালো হয়েছে। আর আমার তো ঘুম এদিকে হয়নি, আমার খুব ঘুম পাচ্ছে। এই শোনো, তোমাকে আর ঘুমাতে হবে না। চলো, আজকে তো রাজসভায় যেতে হবে। আজকে তো রাজকন্যার বিবাহ আছে। চলো, আমাদের তো নেমন্তন্ন আছে, গিয়ে খাওয়া দাওয়া করতে হবে না? যাও যাও, তুমি জামা কাপড় পরে আসো, আর আমি এদিকে খুব সুন্দরভাবে সাজুগুজু করে নিই। এমনভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। আরে মা, মা তুমি কোথায় বলো তো? তাড়াতাড়ি এসো, রাজসভায় যে খেতে যেতে হবে। আমার তো খুব জোরে খিদে পেয়েছে মা, তাড়াতাড়ি এসো। সব সময় শুধু মেকআপ করতে থাকে। আরে হ্যাঁ হ্যাঁ, আমি তো পুরো একদম সাজুগুজু করে চলে এসেছি। চল চল, এবার যে আমরা রাজসভায় যাব। আরে এ তো বাইরে এত রোদ, এত রোদের মধ্যে গেলে আমার মেকআপ যে পুরো নষ্ট হয়ে যাবে। আমার গায়ে ধুলো বালি সব কিছু আটকে যাবে। না না, আমি এত রোদের মধ্যে যাব না। আর আমি এমনভাবে যদি হেঁটে হেঁটে যাই, আমার পা যে পুড়ে যাবে, পুরো নোংরা হয়ে যাবে। আমি চাই না রাজসভায় আমার এত বাজে পা নিয়ে রাখতে। না না, তোমাকে কোনো একটা উপায় বের করতে হবে। আরে গিন্নি, কি উপায় বের করব বলো তো দেখি? সেটা আমি কি করে বলবো যে তুমি কি উপায় বের করবে না করবে? দেখো, তুমি একটা উপায় বের করো, এটাই আমি বলবো। তারপর মদন ভাবতে ভাবতে একটা উপায়ও বের করে নেয়। তারপর সে একটা ঝোড়াতে তার বউকে বসিয়ে নিয়ে সে মাথায় করে নিয়ে যেতে থাকে। মদন যখন তার বউকে মাথায় করে নিয়ে যাচ্ছিল, তখন গ্রামে কিছুজন নিজেদের মধ্যে কথা বলতে থাকে। বাপরে বাপ, ভাবা যায়? এই মদনের বউ তো রূপের অহংকারে মাটিতে পাও পড়ে না। দেখো, বরটাকে সারাদিন শুধু কাজ করাতেই থাকে, আর এখনো রেহাই নেই। বাইরে এত রোদ বলে দেখো তার বরকে কতটা পরিশ্রম করাচ্ছে। মনে হয় যেন এটা ওর বর না, চাকর বললেই মানায়। সব সময় চাকরের মতো করে রেখেছে বরটাকে। ভাবা যায়? দেখো না, একদিন না একদিন এই রূপের অহংকার ওর ভেঙে চুরমার হয়ে যাবে। এত অহংকার করা ভালো না। ভগবান রূপ দিয়েছে বলে কি মাটিতে পা রেখেও চলতে পারবে না। ছি, এমন মেয়ে কখনো কোথাও দেখিনি। তারপর মদন তার স্ত্রীকে নিয়ে সে রাজসভায় পৌঁছে যায় এবং রাজসভায় সবাই মদনকে আর মদনের বউকে দেখে অবাক হয়ে যায়।
আরে কে তুমি? আর এমনভাবে কেন রাজসভায় ঢুকে পড়লে? আর তুমি মাথায় করে কাকে নিয়ে এসেছো বলো তো দেখি? আজ্ঞে রাজামশাই, রাজকন্যার বিয়ে উপলক্ষে আপনারা তো সব ভাইকে খাওয়া দাওয়ার নেমন্তন্ন রেখেছিলেন গ্রামের সব ভাইকে, তাই আমরা খাওয়া দাওয়ার জন্য চলে এসেছি। কিন্তু তোমার স্ত্রীকে তুমি মাথায় করে কেন নিয়ে এসেছো? আরে রাজকুমারী, আপনাদের রাজসভায় সব থেকে বেশি ধুলোবালি, আর যদি আমি হেঁটে হেঁটে আসতাম তাহলে আমার সারা শরীরে ধুলোবালি লেগে আমার পুরো সৌন্দর্য নষ্ট হয়ে যেত। তাই জন্য তো আমি এমনভাবে এসেছি। মহারাজ ক্ষমা করবেন মহারাজ, আর সব থেকে বড় কথা এটাই, আমার বউ একটু সৌন্দর্য রূপচর্চা করতে ব্যস্ত থাকে, তাই জন্য এরকমই, ক্ষমা করবেন। দেখো, তুমি রূপচর্চা করো সেটা কোনো অসুবিধা নেই, সেটা তুমি করতেই পারো, কিন্তু তার কারণে যে অন্য একজনের কষ্ট হয় সেটা কিন্তু একদম ভালো ব্যাপার না। মহারাজ, এই মদন ওর বউয়ের সবসময় সব কাজ করে, ঘরের যা যাবতীয় কাজ থাকে সব কাজ এক এক করে, কোনোদিন ওর বউ কোনো কাজ করে না। হ্যাঁ মহারাজ, আমরাও নিজের চোখে দেখেছি। এই খুশি মদন তাকে সবসময় সারাদিন কাজ করাতেই থাকে, আর ও তো সবসময় বসে বসে রূপচর্চা করতে থাকে। ছি ছি ছি, আমার রাজ্যে এত বড় অন্যায়, তোমার রূপ নিয়ে এত অহংকার, ছি ছি ছি, আজকে তোমাকে এর সাজা পেতেই হবে, তোমাকে এর সাজা পাওয়ার জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। বাবা, আজকের খুশির দিন, আজকের খুশির দিন কোনো রাগারাগি না, তুমিও খুশিতে থাকো। আর আমি ওই মেয়ের সাথে আমি নিজে কথা বলবো, ওকে আমি বোঝাবো, ও ঠিক বুঝতে পারবে। বাবা, তুমি এত রাগ করো না। শোনো, আমি এই রাজ্যে রাজকুমারী, আমার রূপ গুণ তোমার থেকে কোনো কিছু কম নেই, বরং তোমার থেকে আমি আরও সুন্দর। কিন্তু এই ব্যাপার নিয়ে না আমার মধ্যে অহংকার আছে, না আমার মধ্যে কোনো গর্ব আছে। তাহলে তোমার মধ্যে এত অহংকার কেন বলো? যদি সুন্দর হতে চাও তাহলে মন থেকে সুন্দর হও, কারণ বাইরের সুন্দরতা একদিন না একদিন ঠিক নষ্ট হয়ে যাবে, আর মনের সুন্দরতা সারা জীবন থেকে যাবে। তাই তোমার মনের সুন্দরতাকে বাড়াও, বাইরের সুন্দর নিয়ে কোনো কিছু হবে না। আমাকে ক্ষমা করে দিন রাজকুমারী, ক্ষমা করে দিন। এবার আপনার সব কথাতে আমি বুঝতে পেরেছি, আমি তো এতদিনে আমার রূপ নিয়ে অহংকার করে গেছি। আমাকে ক্ষমা করে দিন, আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আজকেকার পর থেকে আমি আর কোনো দিনের জন্য ও রূপের অহংকার করব না। আমার স্বামীকে আমি তো চাকর বানিয়ে রেখেছিলাম, আজকেকার পর থেকে আমার স্বামী আর আমার বাচ্চাকে কখনো কোনো কষ্ট দেব না, সব সময় তাদেরকে খেয়াল রাখবো। আমাকে ক্ষমা করে দিন সবাই, আমাকে ক্ষমা করে দিন। আমি সবসময় এটা ভাবতাম এই রাজ্যে সব থেকে সুন্দরী আমি, তাই আমার এত অহংকার ছিল, কিন্তু আজকে সেই ভুল ভাবনাটা ভেঙে গিয়েছে আমার। সবাই আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো এটাই অনেক, তবে আর কখনো রূপ নিয়ে অহংকার করবে না। তারপর থেকে খুশি তার স্বামী এবং বাচ্চাকে খুব খেয়াল রাখতো। তারা সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে।